অন্নপূর্ণা যোজনার যে ফর্মটি আমরা ডাউনলোড করলাম অফিসিয়াল সাইট থেকে, ডাউনলোড করার পর কিন্তু আমরা এটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এটাই কিন্তু সেই ফর্ম। তো কিভাবে আমরা ফিল আপ করবো সবকিছু কিন্তু বিস্তারিত জানবো এই ভিডিওতে, তার জন্য কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমেই কি বলছে, প্রতিটি বিভাগে টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো ফর্মের সবকিছুই কিন্তু আমাদের ফিল করা বাধ্যতামূলক রয়েছে। তো চলো প্রথমেই এক এক করে আমরা দেখে নিই। এখানে কিন্তু রয়েছে বিভাগ বা ক্ষেত্র, এখানে রয়েছে বিকল্প বা ইনপুট, এখানে রয়েছে নির্দেশনা। তো নির্দেশনাটা যদি আমরা ঠিকঠাক ভাবে দেখি তাহলে কিন্তু আমাদের ফর্মটি ফিল আপ করা খুবই সুবিধার হয়ে যাবে। তো এই যে বিকল্প বা ইনপুট রয়েছে, আমরা যা কিছু লিখবো সেগুলো কিন্তু এই বক্সটার মধ্যেই আমরা লিখবো। তো চলো এক এক করে আমরা দেখে নিই। তো প্রথমেই কিন্তু এখানে বিভাগ অনুযায়ী কিন্তু করা রয়েছে। এখানে ক বিভাগে বলছে পারিবারিক পরিচয়। তো পারিবারিক পরিচয় আমরা কিন্তু এখানে ফিল করব। প্রথমেই যেটা চাইছে হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি পরিবারের প্রধানের নাম চাইছে। এখানে আমি কিন্তু একটা নাম বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সমীর মণ্ডল। সমীর মণ্ডল কিন্তু আমি একটা নাম এখানে প্রদান করেছি, যেটা তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার নামটা কিন্তু এখানে বসবে। এখানে আধার কার্ড অনুযায়ী কিন্তু নামটা বসবে। এবার আমরা চলে আসি যে জন্ম তারিখ। জন্ম তারিখটা প্রথমে কিন্তু দিন, তারপরে মাস, তারপরে বছর, এইভাবেই কিন্তু এখানে ফিল করতে হবে। তো তোমাদের যে জন্ম তারিখটা রয়েছে সেটা কিন্তু এখানে বসবে, আর এটা কিন্তু পরিবারের প্রধানের জন্ম তারিখটা বসবে। পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি যদি পুরুষ হন পুরুষ, যদি মহিলা হন মহিলা। তো আমাদের ক্ষেত্রে পুরুষ, আমি কিন্তু পুরুষে টিক দিয়েছি। পরিবার প্রধানের আধার নাম্বার, তো আধার নাম্বারটা দেখে দেখে কিন্তু এখানে সঠিক আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এবার আসি 5 নম্বর, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। তো এক্ষেত্রে আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি থেকে থাকে সেটা কিন্তু এখানে ফিল করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে এটা ফিল করতে হবে না, এটা ব্ল্যাঙ্কই ছেড়ে দেবেন। এবার নেক্সট চলে আসি ঠিকানা। ঠিকানাটা কি? ঠিকানাটা হচ্ছে গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, রাজ্য, পিনকোড। তো এই সবগুলো কিন্তু আপনাদের যেটা রয়েছে, আপনি দরকার হয় আধার কার্ডের যেটা আপনাদের লেখা রয়েছে সেটাই এখানে বসিয়ে দিন। আর এটা স্থানীয় ঠিকানা, যেটা আপনি এখন বসবাস করছেন সেই ঠিকানাটাই কিন্তু এখানে দেবেন। এবার চলে আসি যোগাযোগ নাম্বার। তো যোগাযোগ নাম্বার, আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো এটা কিন্তু যে যোগাযোগ নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আপ থাকতে হবে, মানে আধার কার্ডের সাথে আপনার যে ফোন নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেটাই কিন্তু এখানে আপনারা ফিল করবেন। এবার চলে আসি, এখানে বলছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। তো পরিবারের যতজন সদস্য আছে তাদের সাথে পরিবারের প্রধান যিনি রয়েছেন তার সাথে কি সম্পর্ক সেগুলো কিন্তু এখানে আমাদেরকে ফিল করতে হবে। তো এখানে কি বলছে, পরিবারের প্রধান, তো প্রধান যিনি আছেন তার নামটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার বলছে সদস্য ওয়ান, তো সদস্য ওয়ানে কে থাকবেন? সদস্য ওয়ানে এনার যে স্ত্রী, সমীর মণ্ডলের যে স্ত্রী, সে কিন্তু তার এক সদস্য নাম্বার ওয়ানে থাকবেন। তো এখানে সীমা মণ্ডল তার ওয়াইফ, তার নামটা কিন্তু বসে গেছে। আর আমি কিন্তু এখানে সবকিছু এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু ডেট গুলো নিয়ে আপনারা কেউ জাজ করবেন না। ওকে, এবার চলে আসছি জন্ম তারিখ। তো জন্ম তারিখটাও আপনাদের আসবে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে কিন্তু সাল। তো লিঙ্গ যেটা রয়েছে, আমি কিন্তু এখানে স্ত্রী দিয়েছি, স্ত্রীর বদলে আপনারা কিন্তু এটা মহিলা দিতে পারেন, মহিলা। ঠিক আছে, তো স্ত্রী দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মহিলা আপনারা দিতে পারেন। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি? এটা কিন্তু ওনার ওয়াইফ, তো আপনি পত্নী দিতে পারেন। ঠিক আছে, আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারে আপনারা দেখে দেখে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। তো একই সঙ্গে কিন্তু এখানে একটা জিনিস বলছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো এখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেটাই কিন্তু এখান থেকে ফিল আপ করা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব যে কিভাবে আমরা
অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করব। তো এই যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি সমীর মণ্ডল রয়েছেন, মানে হেড অফ দ্য ফ্যামিলি সমীর মণ্ডল যিনি রয়েছেন, তিনি কি এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন? না, আমরা কিন্তু সমীর মণ্ডলের জন্য আবেদন করছি না। তো সেক্ষেত্রে আমরা এটাকে ব্ল্যাঙ্কই রেখে দেবো, কোনো রকম কিছু টিক করব না। এবার আসি সদস্য নাম্বার 1 সীমা মণ্ডল, ইনি কি এটার জন্য অ্যাপ্লাই করছে? তো হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করছে। আর সেটা কিন্তু তোমরা ক্যালকুলেট করে নেবে যে 25 থেকে 60 বছরের মধ্যে এনার বয়সটা আছে কিনা। যদি থাকে তিনি কিন্তু অবশ্যই এই হ্যাঁতে টিক দিয়ে ফর্মটি ফিল আপ করবে। এবার নেক্সট চলে আসছি সুদীপ মণ্ডল। তো সুদীপ মণ্ডলটাকে, তো সুদীপ মণ্ডল হচ্ছে এনার ছেলে মানে পুত্র। তো পুত্রর যে ডিটেলস সেটা কিন্তু এখানে আমরা ফিল আপ করে দিয়েছি। এখানে তার জন্ম তারিখটা দিয়েছি, লিঙ্গ যেটা রয়েছে লিঙ্গও কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। আর পরিবার প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি, এখানে কিন্তু আমরা পুত্র বসিয়ে দিয়েছি। তার যে আধার নাম্বারটি সেটাও কিন্তু এখানে বসে যাবে। আর এখানে কিন্তু আমরা এটা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছি না, সেই জন্য এটা আমরা কিছু করব না, কোনো কিছুই করব না। ঠিক আছে, এটা এরকম ভাবে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো। এবার চলে আসছি সদস্য নাম্বার 3 রিয়া মণ্ডল। রিয়া মণ্ডল হচ্ছে পুত্রের বউ আর কি, পুত্রবধূ, যিনি হেড আছেন তার পুত্রবধূ রিয়া মণ্ডল। তার যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা এখানে দেওয়া রয়েছে। লিঙ্গটা স্ত্রী বদলে আপনারা মহিলাও দিতে পারেন, মহিলা। ঠিক আছে, মহিলা, মহিলাও দিতে পারেন। আধার নাম্বারটা কিন্তু আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। তো এক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এই যে সদস্য 2 সুদীপ মণ্ডলেরটা কিন্তু এখানে আমরা রেখে গেছি, এটা কিন্তু না হবে। ঠিক আছে, আমরা কোনো কিছুই করব না। আর এখানে আমি যেটা করে গেছি এটা আমি একটু ভুল করে গেছি। তো এই জায়গাটা রিয়া মণ্ডলেরটা এই জায়গাটাতেই টিকটা হবে। ঠিক আছে, রিয়া মণ্ডলেরটা এখানে টিক হবে। আর এটা মহিলা করতে পারেন বা স্ত্রীও, কোনো রকম কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি রয়েছে, পুত্রবধূ কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার আসি 4 নম্বর সদস্য। 4 নম্বর সদস্য কে রয়েছে, নাতি বা নাতনি। তো আমি কিন্তু এখানে নাতি হিসাব করে ফর্মটি ফিল আপ করেছি। তো নাতি অয়ন মণ্ডল। ঠিক আছে, নাতি অয়ন মণ্ডল, তার জন্ম তারিখ আমি একটা দিয়ে দিয়েছি। এখানে লিঙ্গ কিন্তু পুরুষ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, নাতি বা পুত্তর। ঠিক আছে, আধার নাম্বারটি ফিল করে দেবেন। আর এখানে কিন্তু যেহেতু ইনি ছেলে, তো এনার কিন্তু অন্নপূর্ণা যোজনার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা কোনো রকম কিছু ফিল করব না। এবার চলে আসি পরিবারের যিনি প্রধান রয়েছেন, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অর্থ স্থানান্তরের জন্য ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে যে টাকাটা ট্রান্সফার হবে সেটার জন্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার কোন ব্যাংকে আর কি অ্যাকাউন্ট রয়েছে। তো এসবিআই তে আমরা এখানে দেখিয়েছি, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু এখানে ফিল করবেন, আইএফএসসি কোডটা দিয়ে দেবেন। তো সদস্য 1 এর মানে যিনি ওয়াইফ আছেন তার কোথায় ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটাও কিন্তু এখানে দিয়ে দেবেন, দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দেবেন, আইএফএসসি কোড। সদস্য 2 হচ্ছে পুত্রটাও দিয়ে দেবেন। সদস্য 3 ওনার হচ্ছে পুত্রবধূ, তারটাও দিয়ে দেবেন। সদস্য নাম্বার 4 যদি থাকে তবেই দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এবার আমরা চলে আসি হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নাম্বার সহ। তো এখন কিন্তু আমাদের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে এবং বিধানসভা ক্ষেত্র ও অংশের নাম্বার সহ কিন্তু আমাদেরকে দিতে হবে। আপনাদের যে পরিবারের হেড রয়েছেন তার যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তিনি কোন বিধানসভা ক্ষেত্র এবং অংশে রয়েছে সেটা এখানে ফিল করে দেবেন। আমি কিন্তু কলকাতা অংশ নাম্বার 56 এটা কিন্তু দিয়েছি, এটা কলকাতা বিধানসভা। আমি কিন্তু একটা সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, আপনাদের যেটা রয়েছে আপনি কিন্তু সেটাই এখানে দেবেন। সদস্য 1 মানে ওনার ওয়াইফের যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে, ওয়াইফের ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসবে। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এটা যেটা থাকবে সেটাই কিন্তু আপনারা দিয়ে দেবেন। এবার সদস্য 2 মানে পুত্রেরটা দিয়ে দেবেন সেম ভাবে। এবং
এখানে কিন্তু যিনি পুত্রবধূ আছে তারটাও কিন্তু এখানে তার ভোটার কার্ডের নাম্বার এবং তিনি কোন বিধানসভা ক্ষেত্রে ভোট দেন এবং তার অংশ নাম্বারটা কত সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। নাতি বা নাতনি সে যদি 18 বছর বা 18 বছরের বেশি হয়, সে যদি ভোট দিয়ে থাকে বা তার যদি ভোটার কার্ড হয়ে থাকে তবেই কিন্তু এটা ফিল করবেন, না হলে এটা ফিল করার কোনো দরকার নেই। নেক্সট চলে আসছি, এখানে কিন্তু বলছে বিভাগ। তো বিভাগ আপনারা কোন সেকশনের আন্ডারে পড়ছেন, তপশিলি জাতি, এসটি, ওবিসি, জেনারেল, যেটাতে আপনারা পড়ছেন সেটাতেই কিন্তু আপনারা এটা টিক করবেন। যদি আপনি এসসিতে হন এসসিতে টিক মারবেন, এসটিতে হলে এসটিতে, ওবিসিতে হলে ওবিসিতে, যেটা আপনারা পড়ছেন সেটাই কিন্তু টিক মারবেন। আমি কিন্তু এখানে এসটিতে টিক এসসিতে টিক মারছি। এবার নেক্সট বলছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি। তো আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? তো এক্ষেত্রে আপনার যদি থাকে তবে অবশ্যই আপনি হ্যাঁতে টিক করবেন, আর যদি না হয় মানে আপনার নেই তবেই কিন্তু আপনি নাতে টিক করবেন। তো এখানে কিন্তু আমি হ্যাঁতে টিক করলাম, ঠিক আছে। তো এবার কি বলছে, যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করুন। এ ওয়াই হয় এ ওয়াই দেবেন, পিএইচএইচ হলে পিএইচএইচ দেবেন। তো যেটা আপনার রয়েছে সেটাই কিন্তু আপনি দিয়ে দেবেন। এবার আমি চলে আসছি, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ করবেন যে আপনারা তুলছেন। বাড়ির ধরন, প্রথমেই শুনছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি আপনাদের 3 বা তার বেশি পাকা ঘর থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁতে টিক করবেন, আর যদি তার 3 বা তার বেশি পাকা ঘর না থাকে অবশ্যই আপনারা কিন্তু নাতে টিক করবেন, যদি থাকে তবে অবশ্যই হ্যাঁতে করবেন। জমির মালিকানা আপনি রয়েছেন কিনা, যদি আপনাদের কোনো রকম কোনো জমির মালিকানা না থাকেন তাহলে কিন্তু নাতে টিক মারবেন, যদি মালিকানা থাকেন তাহলে কিন্তু হ্যাঁতে টিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি কিন্তু দিতে হবে। এবার আমরা চলে আসছি যে আরো কি কি চাইছে। এখানে বলছে পরিবারের সকল সদস্যের মোট পরিমাণ কত, রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ জমির নথি। তো আপনাদের যে রেকর্ডটা রয়েছে, রেজিস্ট্রেশন মানে দলিলের যে দলিল যেটা রয়েছে জমির দলিল, সেটাও কিন্তু আপনাদের কপি করে দিতে হবে। তো আপনাদের সকল সদস্যের টোটাল যে জমির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। এখানে আমি একটা এক্সাম্পল দিলাম যে আমার পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের ধরুন এই যে 15 শতক জমি রয়েছে, তো এখানে কিন্তু 15 বসে যাবে, ঠিক আছে। তো এখানে 15 শতক জমি। আচ্ছা, এবার চলে আসছি যানবাহন। আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে? তো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হ্যাঁ দেবেন। যদি হ্যাঁ দেন সেক্ষেত্রে কিন্তু গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আর যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কিছুই উল্লেখ করতে হবে না, এটা ছেড়ে রেখে দিলেই চলবে। আচ্ছা, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। তো পরিবারের ভিত্তিক স্বাস্থ্য বীমা, যে আপনাদের পরিবারে কোনো রকম কারো যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি আপনাদের কোনো রকম স্বাস্থ্য বীমা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নাতে টিক মারবেন, আর যদি আপনাদের স্বাস্থ্য বীমা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হ্যাঁতে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা আপনাদের কথা ভালোভাবে ক্লিয়ার করে দিই। আপনাদের যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে তবে কিন্তু এখানে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তবেই কিন্তু না দেবেন। তবে স্বাস্থ্য বীমা কিন্তু আপনাদের প্রত্যেকেরই কম বেশি রয়েছে, যেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। তো এখানে কিন্তু যারা স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছেন তারা কিন্তু এখানে স্বাস্থ্যসাথী কার্ডটি উল্লেখ করবেন, স্বাস্থ্যসাথী কার্ড উল্লেখ করবেন। আর এখানে প্রিমিয়ামের বিবরণ সহ যেটা উল্লেখ করতে বলছে সেটা কিন্তু এখানে 5 লাখ উল্লেখ করবেন, 5 lakhs। স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে যখন আপনারা থাকবেন, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তিনিও অবশ্যই থাকবেন। তো স্বাস্থ্যসাথী যে বিমাটি রয়েছে সেটা কিন্তু সরকারি, তো আমরা সরকারিতে টিক করব। এখানে প্রিমিয়ামের বিবরণ, তো বিবরণগুলো আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। এবার সদস্য 1, সদস্য 1টা হচ্ছে
যে ওনার স্ত্রী, তো ওনার স্ত্রীও নিশ্চয়ই সরকারি মানে স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে থাকবেন। যে ওনার সদস্য 2 ওনার ছেলে, ওনার ছেলেও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে থাকবে। তো সেক্ষেত্রে সবগুলোতে আমরা সরকারি কিন্তু দিয়ে দিলাম এবং প্রিমিয়ামের বিবরণটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এবার সদস্য 3 কে ওনার পুত্রবধূ, সদস্য 4 হচ্ছে ওনার নাতি। তো সদস্য যে 3 পুত্রবধূ, সে যদি নতুন এই ফ্যামিলিতে এসে থাকে, তার স্বাস্থ্যসাথীতে যদি নাম না উঠে থাকে, সেক্ষেত্রে কোনো কিছু এখানে কিন্তু লিখবেন না, পুরো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। আর যদি এখানে নাতিরটাও না উঠে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটাও ব্ল্যাঙ্ক ছেড়ে রেখে দেবেন। আর যদি নামটা উঠে যায়, সেক্ষেত্রেই কিন্তু এখানে টিক দেবেন, পুত্রেরটাও মানে নাতিরটাতেও টিক দেবেন। তো সেক্ষেত্রে আমি এটা বলবো যে যদি নাম থাকে তবেই অবশ্যই টিক দেবেন, আর যদি নাম না থাকে তবে অবশ্যই এই দুটো ব্ল্যাঙ্ক ছেড়ে রেখে দেবেন। নেক্সট এবার চলে যাচ্ছি, কোনো সদস্য কি আয় কর বা পেশাগত কর প্রদান করেন, মানে প্যান বা পি ট্যাক্স কি দেন, সেটা কিন্তু এখানে ফিল করতে হবে। যদি কোনো ট্যাক্স বা আয় কর দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হ্যাঁ ক্লিক করতে হবে, আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে নাতে টিক করবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি হ্যাঁ হয়, তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন। তো এখানে কিন্তু আমি যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার নাম এবং প্যান নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনাদের ফ্যামিলির যদি সবারই প্যান কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে সবারই কিন্তু প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। যাদের নেই তাদের নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে না। আর ফ্যামিলির যদি কারো প্যান কার্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে নাতে টিক করবেন, তাহলে কোনো কিছুই কিন্তু আর এখানে দিতে হবে না। সেক্ষেত্রে এটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে, কোনো কিছুই ফিল করা লাগবে না। এবার চলে আসি পরের পেজে। কর্মসংস্থানের ধরন, পরিবারের যিনি প্রধান রয়েছেন তিনি কোথায় কাজবাজ করেন, ঠিক আছে। আপনাদের যে পরিবারের প্রধান রয়েছেন তিনি কোন পেশায় আর কি রয়েছেন, সেটা কিন্তু এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। আমি এটা দিলাম যে কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, আমাদের এটা কিন্তু কৃষকের মধ্যে পড়ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাতে টিক দিলাম। এবার সদস্য নাম্বার 1 ইনি হচ্ছেন ওয়াইফ। ওয়াইফ কি করেন? ওয়াইফ তো কোনো কাজ বাজ করেন না, বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেই কাজ বাজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাতে বেকারে টিক দেব। সদস্য নম্বর 2 হচ্ছে পুত্র। পুত্র কি কাজ বাজ করে? যে কাজ বাজ করে সেই কাজ বাজ অনুযায়ী কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করবে। আমাদের ক্ষেত্রে কিন্তু এটা কৃষকের মধ্যে পড়ছে, তো আমরা এটাতেই কিন্তু টিক দেব। এবার চলে আসি সদস্য 3 ইনি কিন্তু পুত্রবধূ। পুত্রবধূ কি করে? কোনো কিছুই করে না, সেক্ষেত্রে কিন্তু বেকার। কোনো কিছুই করে না মিন্স বাড়ির কাজবাজ যেগুলো, তো বাড়ির কাজবাজের মধ্যে কিন্তু এটা বেকারের মধ্যেই পড়ছে, ঠিক আছে। এবার সদস্য 4 কি নাতনি। নাতনি কি করছে? পড়াশোনা করছে বা কিছু করছে, তো সেক্ষেত্রে কিন্তু বেকার। তো বেকারেই কিন্তু আমরা টিক দেবো। যদি কোনো কর্মক্ষেত্রে মানে কর্মর সাথে যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু বেকার না দিয়ে কর্মটাই আপনারা সিলেক্ট করবেন। ওকে, নেক্সট এবার যাচ্ছে যে পরিবারের কতজন শিক্ষিত, পারিবারিক শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো পরিবার প্রধান যিনি রয়েছেন তিনি কি শিক্ষিত? যদি শিক্ষিত হয় অবশ্যই শিক্ষিত দেবেন। শিক্ষাগত যোগ্যতা কত? যদি 4 পাস হয় তো 4 পাস দিয়ে দিলেন, মানে যেটা হবে সেটা। আর যদি কোনো রকম পড়াশোনা না জানে, সেক্ষেত্রে কিন্তু অশিক্ষিত এখানে দেবেন। অশিক্ষিত যদি দেন, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো কিছু আপনাদের দেওয়া লাগবে না, ঠিক আছে, সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকবে। আর সদস্য 1 মানে ওনার স্ত্রী, পরিবারের প্রধানের স্ত্রী, ইনি যদি অশিক্ষিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানেও ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছু থাকবে না। আর যদি উনি শিক্ষিত হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে শিক্ষিত তো টিক দেবেন, যত ক্লাস পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন সেটা কিন্তু এটা উল্লেখ করবেন। এবার সদস্য 2কে ওনার পুত্র বলছে মাধ্যমিক পর্যন্ত সে কিন্তু পড়াশোনা করেছে, তাহলে কি শিক্ষিত। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমরা কিন্তু মাধ্যমিক এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে, গেল।
এবার আসছে সদস্য 3। সদস্য 3কে সদস্য 3 হচ্ছে পুত্রবধূ। পুত্রবধূ বলছে গ্র্যাজুয়েট কমপ্লিট, তো তিনি শিক্ষিত, তো গ্র্যাজুয়েট কিন্তু এখানে দিয়ে দাও। সদস্য 4, সদস্য 4টাকে সদস্য 4 হচ্ছে ওনার নাতনি। নাতনি কি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে, তার মানে ইনি শিক্ষিত। তাহলে আমাদের এখানে 3জন কিন্তু শিক্ষিত আমরা পেলাম, আর 2জনেরটা আমরা কিন্তু ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম যে অশিক্ষিত। শিক্ষিত তাহলে আমাদের এখানে কজন হয়ে যাচ্ছে? শিক্ষিত 3জন, আর 2জন কিন্তু হয়ে যাচ্ছে অশিক্ষিত। নেক্সট কি বলছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? এখানে যদি হ্যাঁ হয়ে থাকে তবে অবশ্যই হ্যাঁ দেবেন, যদি না হয়ে থাকে তবে না দেবেন। যদি হ্যাঁ দিয়ে থাকেন তবে তিনি যে পদে রয়েছেন এবং তার সদস্য যে নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এখানে প্রদান করতে হবে। এবার কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে আপনার পরিবারের কোনো সদস্য কি পেনশন ভোগ করছে? যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁতে টিক করবেন, যদি না হয় অবশ্যই নাতে টিক করবেন। যদি না হয় তাহলে কিন্তু এটা আপনার কোনো কিছু না করলেই চলবে। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে কিন্তু এখানে যে কত নম্বর সদস্য সেটা কিন্তু এখানে নাম্বারটি আপনাকে সদস্য 4 বা সদস্য 5 শুধুমাত্র এখানে 3 বা 4 উল্লেখ করে দিলেই কিন্তু চলবে। আচ্ছা, কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছে? পরিবারের সদস্য, সে কোনো ব্যবসার সাথে জড়িত বা জিএসটি ব্যবহার করছে, তো সেক্ষেত্রে কিন্তু হ্যাঁতে টিক করবেন। যদি না হয় তবে অবশ্যই নাতে টিক করবেন, আর কোনো কিছুই কিন্তু করতে হবে না। পরিবারের মোট আর্থিক আয়, এখানে কিন্তু পরিবারের বার্ষিক আয় মানে বছরের কথা এখানে জিজ্ঞাসা করছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা 1,20,000 থেকে 1,20,000 1,20,000 থেকে 1,50,000 পর্যন্ত আপনারা বার্ষিক আয় দেখাতে পারেন। এখানে এবার চলে আসছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। আচ্ছা, 2002 থেকে 2026-এর যে বিধানসভা নির্বাচনটি হয়েছে, এটার মধ্যে এসআইআর এর মধ্যে আপনাদের যদি কোনো রকম নাম বাদ গিয়ে থাকে বা কোনো যদি নাম বাদ গিয়ে না থাকে, আর আপনাদের যদি সিএ এর প্রয়োজন না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই প্রযোজ্য নয়তে ক্লিক করবেন। সদস্য 1, সদস্য 2, পরিবারের প্রধান সবারটাতেই কিন্তু আপনারা প্রযোজ্য নয়তে ক্লিক করতে পারেন। আর যদি প্রয়োজন হয়ে থাকে, যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে থাকবেন, আবেদন করা হয়েছে এটাতে ক্লিক করবেন এবং আবেদন যে নাম্বারটি সেটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। এছাড়া আপনাদের সার্টিফিকেট যদি থেকে থাকে, মানে ইস্যু করা হয়েছে, আপনাদের যদি সার্টিফিকেটটা এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবেন। সদস্য নাম্বারের ক্ষেত্রেও তাই, সদস্য 1, 2, 3, 4, তো এটা কিন্তু আপনারা এই পর্যন্ত আপনাদের যে প্রসেসটা বললাম সেই প্রসেস অনুযায়ী কিন্তু এটা করবেন। এবার চলে যাচ্ছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। পরিবারের প্রধান যিনি রয়েছেন তার নামে কি কোনো রকম কিষাণ ক্রেডিট কার্ড হোক বা যে কোনো প্রকল্পে তারা রয়েছে কিনা সেই নাম্বারটা কিন্তু দিতে হবে, আইডির সংখ্যাটা কিন্তু দিতে হবে, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা কিন্তু এখানে দিতে হবে। সদস্য নাম্বার 1-এর রয়েছে কিনা, সদস্য 2 এর রয়েছে কিনা সেগুলো কিন্তু এইভাবে আপনারা প্রদান করবেন। এবার বলছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। ঠিক আছে, তো আপনার পরিবারে যারা রয়েছেন তাদের এই 2026 সালের এসআইআর এ নামটি যদি বাদ গিয়ে থাকে আর সেটা যদি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় থাকে তাহলে সেটা কিন্তু আপনাদের জানাতে হবে। তো যদি আপনাদের নাম বাদ গিয়ে না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়তে আপনারা ক্লিক করবেন। আর যদি কোনো রকম মামলা আপনাদের চলছে, সেই মামলাটা কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু তোমরা হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণটা দিতে হবে, যে কি ধরনের আপনারা মামলা কিভাবে চালাচ্ছেন সেগুলো কিন্তু বিবরণটা দিতে হবে। তো পরিবারের সদস্য যিনি রয়েছেন সদস্য 1, যদি তার নামটা বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই এখানে যদি আপনার মামলা চালান সেই মামলাটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আর যদি নাম বাদ গিয়ে না থাকে তাহলে প্রযোজ্য নয়, এভাবে কিন্তু আপনারা চলে যাবেন।
ঠিক আছে। অধ্যয়ন পরিবারের সকল শিশুর বিবরণ, শিশুর নামটি কিন্তু দিতে হবে, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি যদি হয়ে থাকে সরকারি, বেসরকারি হলে এইগুলো আপনারা কিন্তু দেখে এখান থেকে ফিল আপ করে দিতে পারবেন। ঠিক আছে। সদস্য, কত নম্বর সদস্য মানে শিশু সদস্য, সেগুলো কিন্তু তোমরা এখানে তুলে ধরতে পারো। এবার চলে আসি শিশু টিকাকরণের বর্তমান অবস্থা। তো যদি শিশুর টিকাকরণ হয়ে থাকে, শিশু নাম্বার 1 যদি টিকাকরণ হয়ে থাকে তবে অবশ্যই টিকাকরণে সম্পূর্ণ হয়েছে সেটা দিয়ে দেবেন। আর টিকাকরণ যদি না হয়ে থাকে তবে নাতে কিন্তু আপনারা এখানে টিক দেবেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান এখানে পাচ্ছে কিনা সেটা কিন্তু শুনছে। তো পরিবারের প্রধান যদি কোনো রকম সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁতে ক্লিক হবে, আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু নাতে এখানে টিক হবে। তো আমরা চলে আসি, ফ্যামিলির যে প্রধান রয়েছে সে কিন্তু আমাদের পিএম কিষাণের টাকা পাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হ্যাঁতে ক্লিক করব। আমরা কিন্তু হ্যাঁতে ক্লিক করব, পিএম কিষাণের টাকা পাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস রয়েছে, প্রত্যাহার করতে চান আপনি যদি এখানে হ্যাঁতে ক্লিক করেন তার মানে কিন্তু এই পিএম কিষাণের যে টাকাটা আপনি পাচ্ছেন সেই পিএম কিষাণ টাকার আপনি আর নিতে চান না, সেটাই কিন্তু আপনি প্রত্যাখ্যান করতে চাইছেন। তো এটা কিন্তু অবশ্যই আপনি টিক করবেন না, এটাকে ব্ল্যাঙ্কই ছেড়ে দেবেন, তাহলে আপনার যে পিএম কিষাণের যে টাকাটি আপনার ঢুকছে সেটা কিন্তু অবশ্যই ঢুকতে থাকবে। এবার সদস্য 2, এটা হচ্ছে ওনার ওয়াইফ কোনো রকম ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাচ্ছে কিনা সেটা কিন্তু জানতে চেয়েছে। আমরা এখানে কিন্তু হ্যাঁতে ক্লিক করব, তার কারণ তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান। তো এটা কিন্তু উনি বন্ধ করতে চান কিনা সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে। তো এক্ষেত্রেও কিন্তু আমরা কোনো রকম কিছুতে টিক করব না, ব্ল্যাঙ্কই ছেড়ে দেবো। সদস্য নম্বর 2 যদি পিএম কিষাণ বা অন্য কোনো সরকারি টাকা পেয়ে থাকেন সেটা কিন্তু এখানে বিবরণটা দেবেন। যদি কোনো রকম সুবিধা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু নাতে ক্লিক করবেন। সদস্য নাম্বার 3 যেটা হচ্ছে ওনার পুত্রবধূ যদি কোনো রকম কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তবেই কিন্তু এখানে হ্যাঁতে ক্লিক করবেন, না হলে নাতে ক্লিক করবেন। তো এক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু উনি পান, সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁতে ক্লিক হয়ে যাবে। সদস্য 4 যিনি নাতি রয়েছে সে কিন্তু কোনো কিছুই পায় না, তো সেক্ষেত্রে কিন্তু এটা ব্ল্যাঙ্কই ছেড়ে দিও। ঠিক আছে, ব্ল্যাঙ্কই ছেড়ে দিও বলতে নাতে ক্লিক করবে, নাতে ক্লিক করে এটা ছেড়ে দেবে। এবার বলছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত এই আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী এটা সম্মতিতে ক্লিক করতে হবে। এটা সম্পূর্ণ কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। তো লাস্ট পেজে আমরা একদম চলে এলাম, 12 নম্বর পেজ কিন্তু আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা 13 নম্বর পেজে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে সে কিন্তু এখানে স্বাক্ষর করবে। সমীর মণ্ডল যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে স্বাক্ষর করবেন। স্বাক্ষর করলে কিন্তু পুরো ফর্মটি কিন্তু রেডি জমা দেওয়ার জন্য। তো এই ছিল কিন্তু আজকের অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার সম্পূর্ণ ফর্ম ফিল আপের ডিটেলস। তো আমি কিন্তু আজ তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।